ওকে ভাই, জি আসসালাম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ দুর্জয় দাশগুপ্ত। আমরা আবারও চলে এসেছি ক্রিকেট উইথ সামির পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে। আজকে ভারত বনাম পাকিস্তানের একটা ক্লাস ছিল, তো মাত্র ম্যাচটা শেষ হলো। আজকে আমরা অ্যানালাইজ করব পুরো ম্যাচ নিয়ে। তো আমাদের সাথে তিনজন বিশেষ অতিথি আছেন। প্রথমে আছেন মোহাম্মদ আশরাফুল, ফরমার ক্যাপ্টেন অফ বাংলাদেশ। তারপর আছেন এনামুল হক জুনিয়র, ফরমার ক্রিকেটার অফ বাংলাদেশ। এবং আমাদের সাথে আছেন মাহমুদ ইমন ভাই, ফরমার ক্রিকেটার এন্ড কোচ, বিসিবি। প্রথমে আশরাফুল ভাইয়ের কাছে যাচ্ছি। আশরাফুল ভাই কেমন আছেন? কেমন জি উপভোগ করলেন আলহামদুলিল্লাহ, ইন্ডিয়া খুবই ভার্সেস ভালো আছি। পাকিস্তান? জি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা কেমন উপভোগ করলেন? আসলে খুব এক্সাইটিং ম্যাচ ছিল, লো স্কোরিং ম্যাচ। এক সময় মনে হচ্ছিল যে পাকিস্তান 119 রানে আটকানোর পরে মনে হচ্ছিল যে না, সম্ভব আছে, হয়তো বা জিতার একটা সম্ভাবনা আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া চমৎকার বোলিং রোটেশন করেছে। রোহিত শর্মা এবং ব্রিলিয়ান্ট বল করেছে, এভরিওয়ান চমৎকার ভালো বল করেছে। বিশেষ করে বুমরার কথা বলবো যে অসাধারণ বল করেছে। আর পাকিস্তানের হারার পিছনে আমার মনে হয় যে টার্নিং পয়েন্টটা রেজওয়ানের উইকেটটা। বুমরা যখন সেকেন্ড স্পেলে আসলো এবং প্রথম বলেই যখন রেজওয়ান বড় শট খেলতে গেলেন, ক্রস শট খেলতে গিয়ে বোল্ড হলেন, সেই সময়টা আমার কাছে মনে হয়েছে যে পাকিস্তানের লুজ হওয়ার পুরো দায়টা আমার মনে হয় যে রেজওয়ানের ওই শটটাতেই। জি আচ্ছা, এনাম ভাই আপনার কাছে যদি জানতে চাই, উইকেটটা নিয়ে কি বলবেন? আমরা নাসাউয়ের উইকেটে দেখেছি সবসময় এরকম লো স্কোরিং ম্যাচ। আসলে ওয়েস্ট ইন্ডিজে তো ডিফারেন্ট, বাট নিউ ইয়র্কে খুব টাফ উইকেট হচ্ছে লো স্কোরিং ম্যাচের জন্য। আর এত বড় টুর্নামেন্টে আসলে আরেকটু ভালো উইকেট হলে ভালো হইতো, কারণ এখানে ব্যাটসম্যানরা শর্টস খেলতে পারে না। তারপরে হলো গিয়ে পাওয়ার প্লে ইউজ করতে পারে না, বিকজ ইন্ডিয়া, স্পেশালি ইন্ডিয়ান ব্যাটসম্যানরা খেলে এসেছে একদম ফ্ল্যাট উইকেট, আইপিএল প্লেয়ার সব। কিন্তু আইসা আজকে জি ওরা পেয়েছে যে নিউ ইয়র্কের মতো টাফ উইকেট। বাট আমি বলবো যে আসলে লাস্ট 2-3 বছর ধরে আসলে পাকিস্তানের যে মিডল অর্ডার, এটার সাথে আসলে ইন্ডিয়ান মিডল অর্ডার কোনো ম্যাচ করে না। সেজন্যই আজকে 120টা চেস করতে হলে টাফ উইকেটে বাবর এবং রিজওয়ানকে রান করতে হতো, যেটা ওনারা পারেননি। এই জন্য আসলে ওনারা চেস করতে পারেননি। জি আচ্ছা, আশরাফুল ভাই আপনার কাছে আরেকটা ব্যাপার জানতে চাইবো। আমরা জানি পাকিস্তান সবসময় আনপ্রেডিক্টেবল একটা টিম। প্রথম ইনিংসের পরে কি আপনার মনে হয়েছিল যে পাকিস্তান এই ম্যাচটা হারবে? না, ডেফিনেটলি না। 119 রান যখন করেছেন তখন মনে হয়েছিল যে না, পাকিস্তানের একটা সম্ভাবনা আছে। কারণ রেজওয়ান এবং বাবর আজমের জন্য পারফেক্ট একটা স্কোর ছিল। কারণ দুজনই কিন্তু স্টেডি খেলতে পছন্দ করেন এবং 120 থেকে 140 রান বা 150 রানের কোনো ইনিংস যদি হয়, সেই রানটা তাদের চেস করার জন্য যেভাবে তারা ব্যাটিং করে থাকেন, পারফেক্ট একটা সিচুয়েশন ছিল। আমি বলবো যে বাবর আজম আনলাকি, ব্রিলিয়ান্ট একটা ক্যাচ নিয়েছেন বাবর আজমের, ম্যাচ উইনিং ক্যাচ ওইটা। আর রেজওয়ানও যেভাবে খেলছিলেন, খেলা কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যতক্ষণ রেজওয়ান ছিল পাকিস্তানের কাছেই ছিল ম্যাচটা। ফার্স্ট ইনিংস এর পরে মনে হয়নি যে এই ম্যাচটা পাকিস্তান হারতে যাবে, কারণ যেহেতু পাকিস্তানের জন্য আজকে এটা ফাইনাল ম্যাচের মতনই ছিল। কারণ আজকে তারা হেরেছে, তার মানে এই টুর্নামেন্ট থেকে তাদের সেকেন্ড রাউন্ডে যাওয়ার খুবই কম চান্স। কারণ অলরেডি ইউএস এর 2টা ম্যাচ উইন করে ফেলেছেন এবং 2টাই বিগ মার্জিনে, এবং পাকিস্তানের সাথে তারা উইন করেছে। তো সেই জায়গায় পাকিস্তানের এখন আর খুব কম সম্ভাবনা আছে যে আপনার সেকেন্ড রাউন্ডে যাওয়ার সুপার এইটে। ইউএস কে 2টা ম্যাচ হারতে হবে, কানাডাকে, পাকিস্তানকে বড় বড় ব্যবধানে ম্যাচ জিততে হবে যদি তাদের সুপার এইটে যেতে হয়। তো সেই জায়গায় আমার মনে হয় না যে আয়ারল্যান্ড এবং ইউএস এর খেলাটা আয়ারল্যান্ড ইউএসসি হয়তো জিতে যাবেন, কারণ তারা যেভাবে ক্রিকেট খেলছেন আয়ারল্যান্ডের সাথে তাদেরই জেতার সম্ভাবনা বেশি থাকবে আমার ধারণা। তো ফার্স্ট ইনিংস এর পরে অবশ্যই আমি মনে করিনি যে পাকিস্তান এই রানটা চেস করতে পারবে না, কারণ তাদের কিন্তু ব্যাটিং ডেটটা কিন্তু লম্বা ছিল। কিন্তু বিশেষ করে ইফতেখার যেই ওভারে আউট হয়েছেন, ওই ওভারে 2-3টা বল ছিল যে বাউন্ডারি মারার মতন, কিন্তু সে কানেক্ট করতে পারেনি। আর ইমাদ ওয়াসিমও যেভাবে সে পিএসএল এ খেলে থাকেন, আজকে উইকেটটা একটু ডিফিকাল্ট, সত্যি কথা, একটু না অনেক ডিফিকাল্ট। এখানে শর্টস খেলা যায় না সহজে। তারা শর্টস খেলছেন কিন্তু বল কিন্তু সেভাবে কানেক্ট করতে পারছিল না। কিন্তু এত কম রান তারা করতে পারবে না, এটা আসলে আমি আশা করি না। বল টু বল খেললে হইতো আর কি, এরকম রান ছিল। আচ্ছা, আমি একটু ইমন ভাইয়ের কাছে জানতে চাইবো, ভাই আপনার চোখে ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা ছিল, যদি একটু এক্সপ্লেন করেন।
আসলে উপমহাদেশের সবচেয়ে এক্সাইটিং ম্যাচ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ। সবাই আশা করে এখানে একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে, যে উইকেটটা স্পোর্টিং উইকেট হবে। ম্যাচের টার্নিং পয়েন্ট বলতে আমার কাছে যেটা মনে হয়েছে, আমি আশরাফুলের সাথে একমত যে ওদের ব্যাটিংয়ের যে পার্টটা, পাকিস্তানের যে ব্যাটিংয়ের পার্টটা, ওই পার্টটা তারা বাউন্ডারি অপশনটা ওরা মানে ইউজ করতে পারে নাই। সেই সাথে সাথে আসলে উইকেটের চরিত্রটাও আসলে এটা ডিফিকাল্ট একটা ভালো ক্রিকেট খেলার জন্য। এইরকম একটা হাই ভোল্টেজ ম্যাচের জন্য যে ধরনের উইকেট প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি এই ওয়ার্ল্ড কাপে। যেমন এর আগে এই অঞ্চলের দর্শক যারা আছে তারা আইপিএল এবং পিসিএল দেখে মানে ওদের আশা ছিল যে এইবার ওয়ার্ল্ড কাপে হয়তো এইরকম একটা রানের ক্রিকেট খেলা হবে, কিন্তু সবাই আসলে এই উইকেট নিয়ে সবাই এইবারের ওয়ার্ল্ড কাপে একটু হতাশ। তো যাই হোক, আমিও যে প্রথম ইনিংসের পরে আশা করছিলাম পাকিস্তান কামব্যাক করবে, পাকিস্তানের জন্য ভেরি ক্রুশিয়াল ম্যাচ ছিল এটা সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য। আনফরচুনেটলি এটা 120 চেস করতে পারে নাই। আচ্ছা এনাম ভাই, আপনার কাছে যদি জানতে চাই, এই যে পাকিস্তান এখন যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছে একদম খাদের কিনারায়, এখান থেকে যদি পাকিস্তানকে কোয়ালিফাই করতে অনেক ইকুয়েশনের সম্মুখীন এখন পাকিস্তান, তো আপনার কি মনে হয় যে পাকিস্তানের টিম কম্বিনেশন নাকি মানে ওনাদের যে টিমের যে প্ল্যানটা ছিল ওইটা এক্সিকিউট করতে পারছে না, কি মনে করছেন? আসলে এই দুইটা ম্যাচ না, আগে ইংল্যান্ডের সাথেও ম্যাচ, আসলে ফর্মে নেই ওদের মিডল অর্ডার। প্লাস হলো গিয়ে সত্যি কথা বলতে আমি যদি কোচ হইতাম বা ওদের টিমের কোনো কিছু হইতাম, ম্যানেজমেন্ট হতাম, তাহলে মানে ফখর জামান আসলে নাম্বার 4-এ যাচ্ছে। আমি আসলে চাইতাম একটা ফখর জামান উপরে যাবে, লেফট হ্যান্ডার ব্যাটসম্যান আছে, অথবা সেম আইয়ুব রান করেনি ঠিক আছে, বাট স্টিল আমি ওয়ার্ল্ড কাপের জন্য এক্স ফ্যাক্টর হিসেবে রেখে দিতাম সেম আইয়ুবকে। প্রবলেম ইজ যখনই বাবর আজম এবং রিজওয়ান উপরে যাচ্ছে ওরা স্টেডি খেলতে হচ্ছে, বিকজ দে নোজ তাদের মিডল অর্ডার এত ভালো না। আর আর বাবরের সমস্যাটা হলো গিয়ে ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটসম্যান ঠিক আছে, বাট কথা হলো গিয়ে স্পিনে উনি স্ট্রাইক রেটটা কম অনেক বাবরের, লাস্ট যদি আপনি কয়েকটা দেখেন। প্লাস হলো গিয়ে এখানে উইকেটটা এত ডিফিকাল্ট উইকেট। সো আসলে এই কারণ আপনি আসলে ওয়ার্ল্ড কাপ জিততে হলে আপনার কিছু এক্সপেক্টার লাগবে। বোলিং অবশ্যই মাশাআল্লাহ ওদের খুব ভালো বোলিং অ্যাটাক, বাট কথা হলো গিয়া উনাদের যে মিডল অর্ডার আছে, আজম খান, দে ট্রাইড উইথ আজম খান, বাট আজম খান ফেল করেছে। প্লাস হলো গিয়ে আপনার ওদের রিজওয়ান যেরকম প্লেয়ার সেরকম ভাবে আসলে উনার রানে ছিলেন না রিজওয়ান লাস্ট দুইটা ম্যাচে। সো পুরাপুরি আসলে ডিপেন্ডেবল উনাদের হলো গিয়ে বাবর আজম এবং রিজওয়ানের উপরে, কারণ উনারা যদি তাড়াতাড়ি আউট হয়ে যায়, কারণ মিডল অর্ডারে উনাদের আসলে সেরকম ক্যারি করার মতো ব্যাটসম্যানই নাই ফর্মে। সো এটাই আসলে মেইন প্রবলেম আমার কাছে মনে হয়েছে উনাদের। আর যদি বলি যে বোলিং অ্যাটাক বলবো যে আজকে আমার মনে হয় যে এটাই সেরা অ্যাটাক নিয়ে নেমেছে আজকে পাকিস্তান। এর থেকে ভালো ক্রিকেটার পাকিস্তানেও নেই, টু বি অনেস্ট। আজকে যে ওদের স্কোয়াডটা ছিল বা স্কোয়াডটা আছে, আমি ওদের কিছু পাকিস্তানি প্লেয়ারদের সাথে আমি এখানে আলাপ করেছিলাম যে আসলে ওদের ডোমেস্টিক আর কোনো প্লেয়ার নেই, যারা এসেছে এরাই সেরা প্লেয়ার পাকিস্তানের। বাট কথা হলো গিয়ে কয়েকজন ছাড়া আসলে ফর্মে নেই উনাদের। জি আচ্ছা, আশরাফুল ভাই আপনার কাছে যদি জানতে চাই, এই যে ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে পাকিস্তান দলে আবার আমির এবং ইমাদ ওয়াসিমকে রিটায়ারমেন্ট থেকে আবার ফিরিয়ে নিয়ে আসা, এই যে ব্যাপারটা, পাকিস্তান এত কিছু করলো লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপে, ওরা কিন্তু রানার আপ ছিল, একটা ট্রফির জন্য এরা এত কিছু করলো, কিন্তু এই ওয়ার্ল্ড কাপটা ওদের খুবই বাজে যাচ্ছে। তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? ম্যানেজমেন্টের কোনো সমস্যা নাকি অন্য কিছু, নাকি প্লেয়াররা নিজেদের সেরাটা দিতে পারছে না? না, প্লেয়াররা তাদের সেরাটা দিতে পারেনি। ম্যানেজমেন্ট আপনি যদি চিন্তা করেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু লাস্ট কয়েক বছর ধরেই চেষ্টা করছেন বেস্ট কোচিং প্যানেল নিয়ে আসার জন্য। এখন তাদের টিমে গ্যারি ক্যাস্টনের মতন কোচকে নিয়ে গেছেন। তো আমার কাছে মনে হয় যে প্লেয়াররা তাদের বেস্ট পারফরমেন্সটা করতে পারছেন না। দুইজনকে ফিরিয়ে এনেছেন রিটায়ারমেন্ট থেকে, এবং দুইজনই কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে প্রচুর পারফর্ম করছিলেন লাস্ট 2-3টা বছর। এবং আপনি যদি মোহাম্মদ আমিরের আজকের স্পেলটা দেখেন, এক্সপিরিয়েন্স, সে চমৎকার বল করেছেন। তো তাদের পারফরমেন্স ছিল, কিন্তু দুইজন রিটায়ারমেন্ট থেকে এসেছেন, দুইজনই কিন্তু আমি আজকে আর কি যদি আপনি হিসাব করেন, প্রথম ম্যাচে সে আপনার সুপার ওভারে বল করে 17 না 18 রান দিয়েছেন। তার মতন একটা এক্সপিরিয়েন্স বলার 3টা এক্সট্রা রান দিয়েছিল, এক্সট্রার সাথে আবার 2টা করে রানও নিয়েছেন। আজকে যদি আমি ইমাদ ওয়াসিমের ব্যাটিংটা দেখেন, সে কিন্তু আমরা তাদের ডোমেস্টিক ক্রিকেটে দেখেছি যে চমৎকার ব্যাটিং করে থাকেন, কিন্তু আজকে তার ইনিংসটাও কিন্তু আমার কাছে মনে হয় যে হারার পিছনে একটা বড় অবদান আছে।
ইমাদ ওয়াসিমের কাছ থেকে আরেকটু বেটার স্ট্রাইক রেট আশা করছিল টিম, কিন্তু সে যেই পজিশনে নেমেছিল, ফখরুজ্জামান আউট হওয়ার পরে তাকে পাঠানো হয়েছিল রাইট হ্যান্ড লেফট হ্যান্ড চিন্তা করে, কিন্তু সেইভাবে কিন্তু সে আজকে কানেক্ট করতে পারেনি। তো দুইজনই ডোমেস্টিক অনেকদিন ধরে ভালো খেলছেন, সেই কারণেই তাদের রিটায়ারমেন্ট থেকে উঠিয়ে তারপরে এই ওয়ার্ল্ড কাপে নিয়ে এসেছেন। বাবর আজমও কিন্তু আপনার ক্যাপ্টেন্সি চলে গিয়েছিলেন 2023 ওয়ার্ল্ড কাপের পরে, আবার হঠাৎ করে ওয়ার্ল্ড কাপের আগে তাদের আসলে ক্রিকেট বোর্ডে কয়েকদিন পর পরই যখনই চেঞ্জ হয় তাদের সব কোচিং স্টাফ বলেন সবকিছু চেঞ্জ হয়ে যায়। এই ধরনের হঠাৎ করে চেঞ্জ যখন হয় তখন আসলে টিম রেজাল্ট করাটা ডিফিকাল্ট হয়ে যায়, তখন একটা 2-3টা গ্রুপ হয়ে যায়। কারণ আপনি শাহিন শাহ আফ্রিদিকে আপনি ক্যাপ্টেন্সি দিয়েছেন, 5টা ম্যাচ পরেই আপনি বুঝে গেলেন যে না, তাকে দিয়ে ক্যাপ্টেন্সি হবে না, আবার বাবর আজমের কাছে চলে গিয়েছেন। এইভাবে যদি আপনি করেন কখনই আসলে টিম রেজাল্ট, যত ভালো টিমই হোক, টিম রেজাল্ট পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। তো পাকিস্তানের সমস্যাটাই সেখানে। তাদের দেখেন কত বড় বড় লিজেন্ড ক্রিকেটার আছেন, কিন্তু তারা কিন্তু দায়িত্ব নিতেছেন না। আপনি ওয়াসিম আকরাম বলেন, ওয়াকার ইউনুস, তাদের মতন মানুষরা কিন্তু কাজ করেন না। কারণ কি, তাদের এখানে খুব তাড়াতাড়ি সোয়াপ করা হয়, যে 3 দিন 6 মাস পর পরই। তো স্টেবল যদি না থাকেন, ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট, স্টেবল থাকাটা সবাই, প্লেয়ারদের সাথে সাথে ম্যানেজমেন্ট সবারই স্টেবল না থাকলে রেজাল্ট পাওয়াটা ডিফিকাল্ট। তো পাকিস্তানের এই রেজাল্ট হওয়ার পিছনে আমি মনে করি যে তাদের স্ট্রাকচারের যে সমস্যাটা, ওভারঅল 2 দিন পর পর তাদের বোর্ড মেম্বার চেঞ্জ হয়, বোর্ড ডাইরেক্টর চেঞ্জ হয়। কিছুদিন আগে দেখলাম হাফিজ সবকিছুর দায়িত্ব নিয়েছেন, কিছুদিন আগে দেখেছিলাম মেজবাল হক সিলেক্টর কাম আপনার হেড কোচ, এখন আবার আপনার দেখা যাচ্ছে যে ওয়াহাব রিয়াজ সিলেক্টর, আবার টিম ম্যানেজার। তো তারা খুব রাতারাতি চেঞ্জ করেন এবং রেজাল্টটা খুব রাতারাতি চান। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি রাতারাতি কোনো রেজাল্ট আপনি পাবেন না, আপনাকে টাইম নিয়ে কাজ করতে হবে। জি আচ্ছা, ইমন ভাই আপনার কাছে যদি জানতে চাই, আমরা সবসময় দেখি আইসিসি ইভেন্টে আমরা স্পোর্টিং উইকেট বা খুব ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে, সেই দিক থেকে যদি চিন্তা করি এবারের ওয়ার্ল্ড কাপটা আপনি কিভাবে দেখছেন? যেহেতু যুক্তরাষ্ট্র মানে ইউএসএ এবার নতুন ক্রিকেট আয়োজক দেশ, তাদের জন্য ডিফিকাল্ট ছিল এত কম সময়ের মধ্যে স্পোর্টিং উইকেট তৈরি করা, তাই তারা বাধ্য হয়ে এই যে ড্রপিং উইকেট নিয়ে আসছে। তো ড্রপিং উইকেট আগে হয়তো কোনো ওয়ার্ল্ড কাপেই ব্যবহার হয়নি, এর জন্য প্লেয়াররাও এই উইকেটে খেলে অভ্যস্ত না। অভ্যস্ত বলতে এটা তো মানে সবসময় খেলা হয় না, জন্য অভ্যস্ত না। তাই এই আইসিসির ওয়ার্ল্ড কাপে সবার যে এক্সপেকটেশন ছিল যে স্পোর্টিং উইকেট হবে, এখানে রান হবে, এইরকম একটা হাই ভোল্টেজ ম্যাচ, যেগুলা এখানে সব মানে ওয়ার্ল্ডের বেস্ট টিমগুলাই এখানে অংশগ্রহণ করতেছে, যারা কোয়ালিফাই করে এখানে আসছে বা অটো কোয়ালিফাই করছে, তেমন তাদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটটা সবাই আশা করে, সেই ধরনের ক্রিকেটের জন্য উইকেট একটা বড় ফ্যাক্টর। এবং সেই দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, তাইলে সেই উইকেটটা এই ওয়ার্ল্ড কাপের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল না। আচ্ছা আশরাফুল ভাই, আপনার কাছে একটা প্রশ্ন আছে। আমাদের ক্রিকেট উইথ সামির ফাউন্ডার সামি ভাই একটা প্রশ্ন করেছেন আপনার কাছে। তো সেটা হচ্ছে নিউ ইয়র্কের যে ড্রপ ইন পিচটা আছে, ওইটা আমরা দেখছি যে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার এগেনস্টে 77 রানে অল আউট হলো। দেন নেদারল্যান্ড সাউথ আফ্রিকার এগেনস্টে 103 রান করলো, সেটা চেস করতে গিয়ে সাউথ আফ্রিকাকে 19তম ওভার পর্যন্ত খেলতে হয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের আরেকটা ম্যাচ আছে সাউথ আফ্রিকার এগেনস্টে। তো সব দিক থেকে যদি চিন্তা করি, বাংলাদেশের যে বোলার মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ খুব ভালো শেপে আছেন। তো আগামীকালকের যে ম্যাচটা, ওইটা নিয়ে সামি ভাইয়ের প্রশ্ন আপনার কাছে, যে বাংলাদেশের চান্স কতটুকু দেখছেন? দেখেন, এই ধরনের ডজি উইকেটে কিন্তু ছোট টিমের সম্ভাবনা বেশি। রাইট। তো এই ডজি উইকেটে টসটা খুব ইম্পর্টেন্ট ডেফিনেটলি, কিন্তু আজকের খেলায় আবার যেটা দেখা গিয়েছে যে পরে 120 রান করতেও কিন্তু পাকিস্তান পারেনি। তো সেই জায়গায় আমি মনে করি যে সাউথ আফ্রিকা ডেফিনেটলি যেই টিম এইবার তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার মতন টিম আর কি, এত চমৎকার ব্যালেন্স টিম খুব কমই তাদের হয়েছে। ব্যাটিং অপশন যদি বলেন, পেস বোলিং এর অপশন, স্পিন অ্যাটাক, সবকিছু এবং এক্সপিরিয়েন্সের দিক দিয়েও যদি চিন্তা করি, সাউথ আফ্রিকা কিন্তু এবার এই টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার মতন একটা টিম আমি মনে করি। তো তাদের সাথে আমাদের কালকে ম্যাচ, তো ডেফিনেটলি আমি আশা করব যে প্রথম ম্যাচটা যেহেতু আমরা উইন করেছি,
যদি আমরা শ্রীলঙ্কার সাথে 8 উইকেটে জিততে পারতাম বা 7 উইকেটে জিততে পারতাম তাহলে কনফিডেন্স লেভেলটা আরো হাই থাকতো। তারপর আমরা যেহেতু উইন করেছি, 2টা পয়েন্ট আমাদের বোর্ডে আছে, এই ম্যাচটা কিন্তু আমরা আসার আগে সবাই ধরেই নিয়েছি যে এই ম্যাচ আমরা হয়তোবা হারবো। তো হারলেও কিন্তু আমরা হয়তোবা সাধারণ মানুষ অতটা মাইন্ড করব না, কিন্তু আমি বিশ্বাস করি যে আমরা 2007-এর ওয়ার্ল্ড কাপে 50 ওভার ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা সাউথ আফ্রিকাকে যখন হারিয়েছিলাম তখন সাউথ আফ্রিকা র্যাঙ্কিং 1 নাম্বার ছিল। তো সেই সব হিসাব করে আমার কাছে মনে হয় যে সাউথ আফ্রিকা রিসেন্টলি যেই 2টা ম্যাচ খেলেছেন, আপনি বললেন যে নেদারল্যান্ডের সাথেও কিন্তু তারা 19 নাম্বার ওভারে গিয়েছেন এবং 6 উইকেট পড়েছেন। শ্রীলঙ্কার সাথে 77 রান করতে তাদের 16 ওভার খেলতে হয়েছে, 4 উইকেট পড়েছেন। তো ডেফিনেটলি আমাদের এইসব জিনিসগুলো তো মাথায় থাকবেই, কিন্তু আমি আশা করব যে আমাদের কয়েকটা ব্যাটসম্যান, 2-1 জন, সবাই না, জাস্ট 2-1টা ব্যাটসম্যান যদি তারা সাহস নিয়ে তাদের বেস্ট ইনিংসটা খেলতে পারে, যে জিনিসটা তৌহিদ হৃদয় শ্রীলঙ্কার সাথে করেছেন যে 20 বলে 40, আমাদের এরকম 2টা বা 3টা ব্যাটসম্যান লাগবে যে এরকম ইনিংস খেলবে এবং একটা ভালো একটা স্কোর করবে, কারণ আমাদের বোলিং ইউনিটটা কিন্তু ভালো, আলহামদুলিল্লাহ ভালো। তো আমি আশা করি ডেফিনেটলি সেম মাঠে খেলা, আজকে ইন্ডিয়া পাকিস্তান যেখানে খেলেছেন সেম মাঠে খেলা, এবং উইকেট হয়তো বা সেম হবে না, ডিফারেন্ট একটা উইকেট হতে পারে। তো আমরা আজকের খেলায় দেখেছি যে মাঝখানে 4টা উইকেট আছে, 2টাতে ঘাস আছে, 2টাতে ঘাস ছাড়া। তো আমি আশা করবো যে ঘাস ছাড়া উইকেটে খেলা হবে। যদি ঘাসের উইকেট হয় আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হবে, কারণ তাদের যে 4টা বলার আছে তারা অলমোস্ট 145 এর উপরে বল করে, আমাদের জন্য কঠিন হয়ে যাবে ব্যাটিং করাটা। তো আমি আর ডেফিনেটলি ফেভারিট সাউথ আফ্রিকা, কিন্তু আমাদের হারানোর কিছু নাই। আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি, বিশেষ করে আমরা যে 7টা ব্যাটসম্যান খেলাচ্ছি, 7টা ব্যাটসম্যানের মধ্যে 2জন ব্যাটসম্যান যদি তাদের সাহস নিয়ে এক্সট্রাঅর্ডিনারি 2টা ইনিংস খেলে দিতে পারে সাহস নিয়ে, তাহলে আমি মনে করি যে এনিথিং 120 প্লাস যদি আমরা আগে ব্যাটিং করি। কারণ আরেকটা জিনিস, এখানে স্ট্রাইক রেটের প্রেসার থাকবে না যে আমার মাইরা রান করতে হবে, স্ট্রাইক রেটের প্রেসারটা নাই এখানে কালকে। তো সেটাই, এখন আমি বিশ্বাস করি যে আমাদের প্লেয়াররা প্রথম ম্যাচ জেতাতে যেই প্রেসারটা ছিল তাদের উপরে কিন্তু প্রচুর প্রেসার ছিল, কারণ জিম্বাবুয়ের সাথে ভালো ক্রিকেট খেলতে পারে নাই, আমেরিকার সাথে যে হেরেছেন। তো আমাদের প্লেয়াররা অফ ফর্মে ছিলেন, অনেকগুলা প্লেয়ারকে সিলেক্টররা ক্যারি করছেন যে জাস্ট এক্সপিরিয়েন্সের কারণে, পারফরমেন্সের কারণে কিন্তু তারা সিলেকশন হয়নি, জাস্ট এক্সপিরিয়েন্সের কারণে সিলেকশন হয়েছে। তো অনেক প্রেসার ছিল। তো প্রথম ম্যাচটা জেতাতে আমি আশা করি যে তাদের এই প্রেসারটা চলে গিয়েছে, এখন জাস্ট ভালো ক্রিকেট খেলা এবং সাহস নিয়ে খেলা। জি আচ্ছা, এনাম ভাই আপনার কাছে যদি জানতে চাই আগামীকালকের ম্যাচ নিয়ে যদি একটু কথা বলি আর কি। সাউথ আফ্রিকার এবারের যে বোলিং লাইন আপটা আমরা দেখছি খুবই ডিসিপ্লিনড, এবং যে 4জন পেস বোলার ওদের আছে সবাই পারফর্ম করছে। তো ওই ব্যাপারটা যদি একটু বলেন, বাংলাদেশি ব্যাটারদের জন্য এইরকম কন্ডিশনে এরকম উইকেটে এই 4জন পেসারকে মোকাবেলা করা কতটা চ্যালেঞ্জিং হবে বলে আপনি মনে করছেন? আমি আসলে বলবো যে পাওয়ার প্লে ভেরি ইম্পর্টেন্ট, কারণ পাওয়ার প্লেতে আমরা যদি রানের তারাটা যদি বেশি করি তাহলে আমাদের উইকেট পড়ে যাওয়ার চান্স থাকবে বেশি। তো সেই ক্ষেত্রে লিটন যেভাবে যে ইনিংসগুলো খেলেছেন শ্রীলঙ্কার সাথে, যে ইনিংস খেলেছেন, আমার কাছে মনে হয় এরকম বল টু বল খেললেই হবে। পাওয়ার প্লেতে যদি আমরা মানে ম্যাক্সিমাম যদি আমরা আসলে 1টা উইকেট বা 2টা উইকেট যায়, পরে যদি আমরা আসলে মিডল অর্ডারে কিছু যদি ওয়ান ডে স্টাইলেও ব্যাটিং করি তাহলে হবে। যেটা বলেছিলেন যে 120-এর উপরে আমাদের করা লাগবে, সেটা আমরা যদি 200 রানের জন্য যাই তাহলে উই উইল বি অল আউট লাইক সামথিং লাইক 100-110। সো আমার কাছে মনে হয় পুরো 20 ওভার ব্যাটিং করতে হবে, আর আমাদের খেলতে হবে 130-140-এর জন্য। আর আমি বিশ্বাস করি যে 130 নিউ ইয়র্কের উইকেটে 140 আমাদের বোলিং অ্যাটাকে আমরা অনেক অনেক রান। সো আশা করবো যে আমরা সেন্সিবল ব্যাটিং করতে হবে। জানি অনেক ব্যাটসম্যান আমাদের ফর্মে নেই, বাট আসলে ওনাদের তো এখন অনেক সুযোগ এসেছে ওনাদের আসলে ওনাদের জাস্টিফাই করা যে ওনাদের সিলেকশনটা, কারণ আপনার টিম যেটা বললেন যে টিম অনেকদিন ধরে ক্যারি করছে অনেক প্লেয়ারকে যারা আসলে ফর্মে নাই। সো আসলে রাইট টাইম, এখন হলো রাইট টাইম টিমকে আসলে কিছু দেওয়ার, যাতে আমরা আসলে সাউথ আফ্রিকা হয় কি, সাউথ আফ্রিকার কিছু প্রবলেমটা হলো গিয়ে প্রেসারে পড়লে সাউথ আফ্রিকা ভেঙে যাওয়ার চান্স থাকে, যেটা অস্ট্রেলিয়ার হয় না। অস্ট্রেলিয়ার যেরকম টেলেন্টার নিয়ে ওরা খেলে জিতে যায়, বাট সাউথ আফ্রিকা এই জিনিসগুলো হয় না। প্লাস হলো গিয়ে ওদের ভালো টিম ঠিক আছে, বাট যে 2টা উইকেটে ওরা খেলেছে
দে আর স্ট্রাগলিং নিউ ইয়র্কের উইকেটে, কারণ ওদের সব মারা প্লেয়ার, ওদের হ্যান্ডি ক্লাসেন, ওরা মারতে পছন্দ করে, ওদের টপ অর্ডারে যারা আছে মারতে পছন্দ করে, বাট ওরা চায় ভালো উইকেট, বাট আর নিউ ইয়র্কে কিন্তু মারার মতো উইকেট না। তো সেক্ষেত্রে আমাদের আসলে যদি আমরা 125 বা 130-এর টার্গেটে যাই, তাহলে আমাদের হয়তো বা আমরা সাউথ আফ্রিকাকে আমরা হারাতে পারবো কালকের ম্যাচে। আর আসলে এখন আমাদের হারানোর কিছু নেই সাউথ আফ্রিকার সাথে, বিকজ আমরা এক্সপেক্টিং যে সাউথ আফ্রিকা যেরকম টিম, চ্যাম্পিয়ন হওয়ার মতোই টিম, বাট এক্সপেক্টিং যে ওরা আসলে আমাদের সাথে জিতবে। আমাদের কিন্তু হারানোর কিছু নেই, বাট আমাদের পাওয়ার অনেক কিছু আছে সাউথ আফ্রিকার সাথে। জি, আচ্ছা ইমন ভাই, আপনার কাছে আরেকটা কোয়েশ্চেন আছে আমাদের সামি ভাইয়ের, যে হচ্ছে এই ওয়ার্ল্ড কাপের আগে ওয়ার্ম আপ ম্যাচে শরীফুল ইসলাম ইনজুর্ড হয়েছিলেন এগেনস্ট ইন্ডিয়া। তো আমাদের যে ওয়ার্ল্ড কাপ জার্নিটা, আমরা শরীফুলকে কতটা মিস করব বলে আপনার মনে হয়, যদি উনি রিকভারি করতে না পারেন? নিঃসন্দেহে শরীফুল তো অবশ্যই আমাদের দলের একজন সেরা বোলারদের মধ্যে অন্যতম, এবং শরীফুল তার সেরা সময়ের মধ্যে যাচ্ছে। শরীফুলের মিসিংটা হচ্ছে আমাদের দলের জন্য বিরাট একটা ক্ষতিকর, বাট এটা আমাদের আরেকটা খুশির খবর হচ্ছে যে মুস্তাফিজ তার ফর্মে ফিরে আসছে। মুস্তাফিজ ফিরাতে আমাদের এই জায়গাটা কাভার হয়ে যাবে আমি মনে করি। জি, তো আশরাফুল ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে আসছি, আপনাদের কাছে একটা করে কোয়েশ্চেন থাকবে। তো আশরাফুল ভাই, আপনার কি মনে হয় যে নিউ ইয়র্কের যে উইকেট গুলোতে খেলা হচ্ছে, টস একটা ভাইটাল রুল প্লে করছে কিনা? কারণ আজকে দেখেন পাকিস্তান কিন্তু টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয়, ওদের স্টার্টটা কিন্তু খুব ভালো হয়েছিল। 89 for 3 ছিল ইন্ডিয়া একটা পর্যায়ে, তারপর 119 অল আউট। তো ওই ব্যাপারটা পাকিস্তান হয়তো ক্যারি করতে পারেনি ওই মোমেন্টামটা। বাংলাদেশের ক্ষেত্রে কি ওইরকম সুযোগ আসবে কিনা, বা টস কোনো ভাইটাল রোল প্লে করবে কিনা, বা বাংলাদেশের কি টস জিতলে আগে বোলিং করা উচিত কিনা? দেখেন, কনফিউজিং আসলে। আপনি যদি দেখেন যে আজকে পাকিস্তান চেস না করাতে কিন্তু কনফিউজ হয়েছি আমি অনেকটা। এবং আপনি শ্রীলঙ্কার খেলাটাও চিন্তা করেন, শ্রীলঙ্কার সাথে যে বাংলাদেশ, শ্রীলঙ্কা আগে ব্যাটিং করছিল, তারাও কিন্তু 10 ওভারে 75 for 1 or 2 ছিল মনে হয়। তারপর সেখান থেকে কিন্তু লাস্ট 5-6 ওভারে একদম রান করতে পারেনি, 6 উইকেট পড়ে গিয়েছিল 20 রানের মধ্যে। তো সেই জায়গায় আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে এই ধরনের ডজি উইকেটে চেস করাটা ডিফিকাল্ট যে কোনো টিমের জন্যই। আপনি যদি আগে ব্যাটিং করে প্রেসার লেস যদি ব্যাটিং করেন, এবং প্রেসার লেস ব্যাটিং করে যদি সবাই জানি যে আমরা এখানে 120 যদি করতে পারি, আমরা ফাইট করতে পারবো। 120-এর জায়গায় যদি আপনি 110টা রান বা 20টা রান বেশি করতে পারেন, তখনই কিন্তু আপনার ম্যাচ উইনিং এর সম্ভাবনাটা বেশি থাকবে। সাউথ আফ্রিকার যে বোলিং অ্যাটাক, আমার কাছে মনে হয় যে আগে ব্যাটিং করতে পারলেই বেটার। কারণ সেম আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা যদি আপনি খেয়াল করেন, যে 119 রান তারা চেস করতে পারেনি এইখানে। তো সেই জায়গায় আপনার আগে ব্যাটিং করে সাউথ আফ্রিকাকে একটা প্রেসারে রাখতে পারেন। আর তারা যদি আগে ব্যাটিং করে এনিথিং 120 প্লাস যদি করে, আমাদের জন্য তখন সহজ হবে না। আর যদি উইকেট ভালো থাকে, তারা কিন্তু 120 না 160 180ও করে ফেলতে পারে, যেহেতু তাদের প্রচুর পাওয়ার হিটার আছে, যেটা আমাদের নাই। এই নিউ ইয়র্কের মাঠটা কিন্তু একটু বড়, আপনি যদি খেয়াল করে থাকেন ওভার বাউন্ডারি কিন্তু খুব কম হয়। আজকের ম্যাচই দেখেন ইন্ডিয়া এবং পাকিস্তানের খেলায় ওভার বাউন্ডারি খুব হাতে গোনে 2-3টা হয়েছে। তো তার মানে এইখানে বড় মাঠ, এখানে আপনি ক্লিন হিটটা করতে পারবেন না। বিশেষ করে আমাদের এশিয়া টিমের জন্য ডিফিকাল্ট, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া তাদের জন্য আবার সহজ, ওয়েস্ট ইন্ডিজ তাদের জন্য সহজ, কারণ তারা কিন্তু বড় শট খেলতে পারেন। তো এই ধরনের ডজি উইকেটে যারা ওভার বাউন্ডারি বেশি মারতে পারবে, তাদেরই কিন্তু ম্যাচ জেতার অপরচুনিটি বেশি থাকবে। তো আমার কাছে মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে মনে করি, জানি যে আসলে ব্যাটিং আগে নিয়ে যদি আমরা অল আউট হয়ে যাই কম রানে, তাহলে কি হবে। কিন্তু আপনি যদি পজিটিভ ভাবে চিন্তা করেন, ব্যাটিং আগে করে ফেয়ারলেস একদম রিল্যাক্স, ব্যাটসম্যানদের প্রেসার ছাড়া ব্যাটিং করাটাই ভালো। কারণ আপনার আগে ব্যাটিং করে যত বেশি রান করতে পারবেন, উইকেটটা হারাবেন না, পরের দিকে আপনি চেষ্টা করবেন মেরে খেলার জন্য। জি, আচ্ছা ইমন ভাই, আপনার কাছে যদি জানতে চাই বাংলাদেশের আগামীকালকের একাদশ নিয়ে, আপনি কি উইনিং কম্বিনেশন রাখবেন নাকি দলে কোনো পরিবর্তন আনবেন? উইনিং একাদশের পক্ষে। ঠিক আছে। আচ্ছা এনাম ভাই, আপনার কাছে আমার আর একটা ব্যাপার জানার ছিল, যে আমরা লাস্ট ম্যাচের পরে যখন আমরা পোস্ট ম্যাচ অ্যানালাইসিস করেছিলাম, তখন আপনি বলেছিলেন যে যদি ইন কেস আমাদের দলে 3টা অফ ফর্ম ব্যাটার আছে, যদি কাউকে ড্রপ করে জাকের আলী অনেককে একাদশে নিয়ে আসা যায় কিনা। তো ওই ব্যাপারটা যদি একটু বলেন আর কি, কারণ দেখেন সৌম্য সরকার কিন্তু লাস্ট ম্যাচেও 2 বল থেকে 0 রান করে আউট হয়েছিলেন।
আমি আসলে চাইবো না যে জাকির আলী অনেক এখানে ওর ম্যাচ খেলা হোক ইন নিউ ইয়র্কে। তাই কারণ আমি চাই না এই উইকেটে ও সাউথ আফ্রিকা এগেইনস্টে খেলুক। আমি চাইবো যে আসলে যেরকম কম্বিনেশন আছে এরকমই খেলুক, সৌম্য সরকারই খেলুক। তারপরে সৌম্য সরকার এখন দেয়ালে পিঠে গেছে, তো এখন টাইম সৌম্য সরকারকে আসলে টিমকে কিছু দেয়ার। তো আশা করব হি উইল ক্লিক সৌম্য সরকার, আর বাকিটা আসলে ব্রেভ এনাফ হইতে হবে আর কি এইসব টিমের সাথে। আর আমি এর সাথে আমি একমত যে টসে জিতে যদি আমরা ব্যাটিং করি, কারণ আমরা যে কয়টা ম্যাচ জিতেছি সাউথ আফ্রিকার সাথে, সাউথ আফ্রিকা আমরা প্রেসারে ফেলেছি পরে, বাট নিউ ইয়র্কারের উইকেট একটা ডজি আছে, বিকজ আর্লি কয়েকটা উইকেট পড়ে গেলে আমাদের কম রানে অলআউট হওয়ার সম্ভাবনা থাকে বেশি, যেমন শ্রীলঙ্কাও হয়েছে। তো আশা করবো উই হ্যাভ টু বি ব্রেভ, সাহসী ডিসিশন নিতে হবে, আগে ব্যাটিং করতে হবে, স্কোর সামনে রেখে সাউথ আফ্রিকা ব্যাটিং এ পাঠাতে হবে। সো আমরা জানি যে একটা টিম সাউথ আফ্রিকা হোক বা যেই হোক, আমাদের একটা টার্গেট থাকে, যেমন আমাদের টিমের আপনার কতটুকু আমরা চেঞ্জ করতে পারবো। সো এনিথিং 140 150 এইসব উইকেট আমাদের জন্য অনেক কঠিন হবে। তো সেই ক্ষেত্রে আগে ব্যাটিং করি 130 140, তারপরে হলে সাউথ আফ্রিকারে আমরা করি, প্রেসারে ফেলি। থ্যাংক ইউ ভাই। তো আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এখন যাবার আগে আর কি শেষ বেলা ক্রিকেট উইথ সামি নিয়ে যদি আপনাদের ভালো লাগার কথা বা আপনাদের কোনো এক্সপিরিয়েন্স যদি শেয়ার করেন আমাদের দর্শকদের সাথে। প্রথমে আশরাফুল ভাই। প্রথমে এনাম বলো, তারপরে আমি বলছি। আচ্ছা 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 ক্রিকেট উইথ সামি আসলে আমি সামি ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে এই ধরেন 1 মাস বা 1.5 মাস, বাট আমি যখনই ওনার সাথে কথা বলি আমি সিরিয়াসলি আমি আসলে উনার ক্রিকেট সম্পর্কে উনার জ্ঞান বলেন বা ক্রিকেট সম্পর্কে উনার যে প্ল্যান, এগুলি আমি খুবই অবাক হয়েছি। সো উনি আসলে ক্রিকেটে এসেছে, ক্রিকেটে কিছু করতে চায়, এবং উনার যে প্ল্যান এগুলি আসলে আমাদের করা উচিত ছিল, এইসব প্ল্যান করা উচিত ছিল আজ থেকে 15 বছর আগে বাংলাদেশে। বাট উনি যে এখন প্ল্যান দিয়েছে, আশা করি উনি যদি সাকসেস হয় অবশ্যই বাংলাদেশ ক্রিকেট অনেক উপকৃত হবে, এবং বাংলাদেশের যারা আসলে লিড করছে বা বাংলাদেশে যারা ন্যাশনাল টিমে আসছে বা আসবে ওদের জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম হতে পারে ক্রিকেট উইথ সামি। তো আশা করছি যে উনি এইটার সাথে লেগে থাকবে এবং ক্রিকেটের উন্নতির সাথে উনি অনেক কাজ করবে, এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের প্লেয়াররা অনেক উপকৃত হবে যদি ক্রিকেট উইথ সামির সাথে থাকে। তো আমি আসলে এগুলি আসলে বাংলাদেশে হওয়া উচিত ছিল অনেক আগে, বাট এখনো হচ্ছে। আশা করব যে বাংলাদেশের ক্রিকেটাররা যারা ক্রিকেট উইথ সামির সাথে থাকবে অবশ্যই উপকৃত হবে, বিকজ উনার ক্রিকেটের প্রতি উনার ডেডিকেশন প্যাশন অনেক অনেক বেশি, এবং উনি সত্যি কথা বলতে যে উনি ক্রিকেটের জন্য এসেছে এবং ক্রিকেটের সাথে থাকতে চায় অনেক দিন ধরে। থ্যাংক ইউ ভাই। আশরাফুল ভাই। না, তো ক্রিকেট উইথ সামি আসলে আমার পরিচয় খুব অল্প সময়, কিছুদিন আগে আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেললাম, তখনই আসলে সামি ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। এবং আসার আগে আমি কয়েকটা প্রোগ্রাম দেখেছি আমাদের নাসুম এবং খালেদের স্পন্সর করেছেন। তো সেই জায়গা থেকে আসলে ক্রিকেট উইথ সামি ভাইয়ের সাথে পরিচয়। তো ওনার সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম, আমি আশা করব যে আমি তো 2005-6 থেকে আসলে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলছি। এনাম হয়তো বা 2007 বা 8 এ এসেছেন। তারপর আমরা দুইজনই আসলে ইংল্যান্ডে শুরু করেছি ক্লাব ক্রিকেটটা। তারপরে আস্তে আস্তে লাস্ট 2-3 বছর ধরে ইমরুল কায়েস, জহুরুল ইসলাম অমিত, শামসুর রহমান শুভ, সাজিদুল ইসলাম খেলেছেন, সরারদি শুভ খেলেছেন, আমার জাভেদ আছে, হ্যাঁ, তো জাভেদ খেলছেন। তো আমরা যখন খেলতাম আসলে দেখি যে প্রত্যেকটা আমাদের এখানে তো যেমন আমি পোস্টমাউথ ক্রিকেট ক্লাবে খেলছি, এখানে 18টা দল, 18টা দলে কিন্তু 18টা ফরেন প্লেয়ার আছে, একটা মাত্র বাঙালি আমি, আর বাকি সবাই অস্ট্রেলিয়ান, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কান। অন্য জায়গায় যেখানে খেলতাম দেখা যেত যে ম্যাক্সিমাম পাকিস্তান বা শ্রীলঙ্কার। তো বাংলাদেশ থেকে প্লেয়ার খুব কম আসে। তো আমি আশা করবো ফিউচারে সামি ভাই হয়তো বা হেল্প করবে আমাদের বাংলাদেশের প্লেয়ারদের নিয়ে আসার জন্য এখানে। আমাদের যখন অফ সিজন থাকে, এখন তো বাংলাদেশের অফ সিজন, যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছেন তারা বাসায় বসে ঘুমাচ্ছেন বা ফ্যামিলিকে সময় দিচ্ছেন, কিন্তু ক্রিকেট খেলার কোনো অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমাদের দেশে নাই। তো সেই কারণে আমি আশা করবো যে সামি ভাই ফিউচারে আমাদের অনেক প্লেয়ার নিয়ে আসবেন, বিভিন্ন ক্লাবে তাদের খেলার অ্যারেঞ্জমেন্ট করে দিবে, তাহলে কিন্তু আমাদের দেশের ক্রিকেটাররা উপকৃত হবে। এটাই আমার আশা থাকবে সামি ভাইয়ের কাছে। জি ইমন ভাই। আসলে আমিও ওদের সাথে একমত যে এইবার বিপিএল চলাকালীন বছর জাভেদের মাধ্যমে আমি ক্রিকেট সামির সাথে পরিচয়, এবং তখনই ক্রিকেট সামি
আমাদের সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-19 জাতীয় দলের খেলোয়াড় ইমনকে স্পন্সরের মাধ্যমে সহযোগিতা করে। আসলে ক্রিকেটারদেরকে এগিয়ে যাওয়ার জন্য একটা প্ল্যাটফর্মের দরকার। আমি মনে করি ক্রিকেটার উইথ সামি ক্রিকেটারদের জন্য সেই প্ল্যাটফর্ম সঠিকভাবে নিয়ে এসেছে। তো আমি আশাবাদী যে ক্রিকেটার উইথ সামি ক্রিকেটারদের পাশে থাকবে এবং দেশের ক্রিকেটারদেরকে এই যে অফ সিজনে একটা ইংল্যান্ডে খেলার সুযোগ করে দেওয়া বা অন্যান্য সহযোগিতা করে তাদের পাশে থাকবে। সাথে সাথে আমাদের অঞ্চলের ক্রিকেটের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করে যাবে, এই আশাবাদ আমার। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই। তো আপনাদের সকলকে ক্রিকেট উইথ সামির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং আপনাদের ভ্যালুয়েবল টাইম দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অবশ্যই পরবর্তী ম্যাচে আবারও হয়তো আপনাদের সাথে আমাদের দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ধন্যবাদ। আসসালামু ইমন ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম ভাই। হ্যালো, ক্রিকেট উইথ সামি এর আজকের পর্বের এখানেই সমাপ্ত ঘোষণা করছি। তো আমরা অবশ্যই আগামীকালকে, ইনফ্যাক্ট আজকে রাতেই বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার আমাদের আরেকটা ম্যাচ আছে। তো ম্যাচের পরে আবারও আমরা পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে আপনাদের সাথে যুক্ত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।